বিয়ের পর আমি 10 বছর সন্তানহীন ছিলাম। হঠাৎ করে আমার মধ্যে মাতৃত্বের লক্ষণ দেখা দিল। আমি মা হলাম। আমার সন্তানকে দেখে ডাক্তারদের চোখ কপালে উঠে গেল। আমিও আমার সন্তানকে দেখে অবাক হলাম। আমার নাম মেঘনা। আমার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে। ডাক্তার আমাকে বলছিল আমি কখনোই মা হতে পারবো না। আর এই কারণে আমার স্বামীর সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না। আমি বুঝতাম আমার স্বামী একটা সন্তান চায়, কিন্তু সে মুখ ফুটে আমাকে কখনোই বলতে পারতো না, কারণ সে আমার বড় ভাইয়ের অধীনে চাকরি করতো। আমি অনেক চিন্তা করতাম যে ওকে বলবো আরেকটা বিয়ে করো তুমি, কিন্তু আমি কখনোই বলতে পারতাম না, কারণ আমি যখনই বলতে যাব তখন আমার বুকটা ভারী হয়ে আসতো। এভাবে রসকসহীনভাবে আমার জীবনটা কেটে যাচ্ছিল। এর কিছুদিন পরে হঠাৎ করে আমার মধ্যে মাতৃত্বকালীন লক্ষণ দেখা দিল। রেজাল্টও পজিটিভই আসলো। আমি আর আমার স্বামী খুব খুশি হলাম। দেখতে দেখতে আমার সন্তান প্রসবের সময় হয়ে এলো। আল্লাহ রহমতে আমার একটা পুত্র সন্তান হয়। হসপিটালে ডাক্তার আর নার্সরা বলাবলি করতেছিল যে বাচ্চার এত তাপমাত্রা বেশি কেন। এরপর আমি আর বেশি কিছু শুনতে পারিনি। বাবুর কান্না শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। যখন আমার ঘুম ভাঙলো তখন আমি আমার নিজের সন্তান দেখে নিজেই অবাক হয়ে গেলাম। এত সুন্দর সন্তানের মা আমি। ওর চোখগুলা গাঢ় সবুজ রঙের। বেশিক্ষণ ওর চোখের দিকে তাকিয়ে থাকলে চোখ জাজিয়ে যায়। সত্যিই তো ওর গায়ে তো অনেক তাপমাত্রা বেশি। আমার হাতটা মনে হচ্ছিল একদম পুড়েই যাবে। ওর নাম রাখছিলাম শুভ। শুভ যতই বড় হতে থাকলো ওর মধ্যে কিছু অস্বাভাবিক লক্ষণ আমি লক্ষ্য করতে থাকলাম। ওর গায়ে সবসময় তাপমাত্রা বেশি থাকতো। যে কেউ ওকে দেখলে বলতো যে ওর গায়ে জ্বর আছে। আর তাছাড়া শুভ অন্য কোনো বাচ্চাদের সাথেও মিশতো না। সবসময় একা একা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে হাত নাড়িয়ে কথা বলতো। একটু বড় হওয়ার সাথে সাথে সে আর আয়নার দিকে তাকিয়ে কথা বলে না, কিন্তু আয়নার দিকে এক নজরে শুধু তাকিয়ে থাকে। আমার মা তো সবসময় বলতো যে আমার নাতি নিজের রূপে নিজেই পাগল, কিন্তু আশ্চর্য লাগতো সে সব সময় ঘুমাতো। ও সব সময় চুপচাপ থাকতো, তেমন কথাবার্তা বলতো না, এমনকি ও আর বাবাকেও পছন্দ করতো না। আর আমার শুভই মনে হয় একমাত্র বাচ্চা যে 5 বছর বয়সে বাবা মার থেকে আলাদা থাকতে চাইতো। মাঝে মাঝে ওকে ভয় দেখানোর জন্য বলতাম একা একা থাকলে ভূত আসবে। ও আমাকে তখন বলতো ভূত আসলে আমি ভয় পাই না ভূত দেখে। মাঝে মাঝে মাঝরাতে উঠে ওকে দেখতে যাইতাম যে ও ঘুম আসতেছে কিনা। গিয়ে দেখতাম যে ও আয়নার সামনে একা একা বিড়বিড় করে কথা বলতেছে। ওর এইসব অভ্যাসগুলো দেখে আমি ওকে খুব বকাবকি করতাম। একদিন রাতে ওর বাবা যখন বাসায় ফিরতেছিল না, তখন আমি ওকে বলতেছিলাম আমি খুব চিন্তা করতেছিলাম। আমার খুব চিন্তা হচ্ছিল যে ওর বাবার তো কোনো বন্ধু ছিল না, কিন্তু আমার খুব খারাপ লাগতেছিল যে শুভ এই কথা শোনার পরও আয়নার দিকে তাকিয়ে বিড়বিড় করে হাসতেছিল। শুভর বয়স তখন 12 কি 13। ও তো এতটাও ছোট না যে ওর বাবার জন্য ওর দুশ্চিন্তা হবে না। আমি শুভকে বললাম আচ্ছা শুভ, তোমার কি তোমার বাবার জন্য কষ্ট হচ্ছে না? সে আমাকে উত্তর দিল না, তার জন্য আমার কষ্ট হচ্ছে না, কিন্তু আমার তোমার জন্য কষ্ট হচ্ছে। কারণ আজকে তোমার স্বামী তোমার জন্য রেনবো কেক আনবে, কিন্তু তুমি সেটা খাবে না। আমি শুভর গালে একটা চড় মেরে বললাম তোমার স্বামী কি ওর তোমার বাবা না? আমি আবার তাকে বললাম আচ্ছা তোমার বাবা যে আমার জন্য কেক আনবে এই কথা তোমাকে কে বললো? সে বলল আমি জানি। শুভ এর আগেও এরকম আধ্যাত্মিক কথা অনেক বলতো, তাই এইসব কথায় আমি অনেক অভ্যস্ত হয়ে গেছি। তারপর আমি শুভকে বললাম তোর বাবা যদি কেক আনে তাহলে আমি কেন খাবো না? তুই যদি আমাকে আগে না বলস তাহলে কিন্তু আমি কেক খেয়ে ফেলবো। শুভ তখন বলল ওই কেকে তোমার জন্য বিষ আনছে, তোমাকে বিষ খাওয়ায় মাইরা ফেলবে। আমি তখন বললাম আমাকে কেন বিষ খাওয়াবে? শুভ আমাকে বলল ওনার রিনি নামে এক মেয়ের সাথে সম্পর্ক আছে। এই কথা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। জোরে কষিয়ে ওর গালে একটা চড় মেরে দিলাম। একদম চিৎকার করে বললাম এইসব ফালতু কথা আর একদম বলবি না। শুভ তার বাবাকে একদম পছন্দ করতো না। কিছুক্ষণ পরেই কলিং বেল বেজে উঠলো। গেটটা খুলে দেখলাম তার বাবা সত্যি একটা রেনবো কেক নিয়ে আসছে। শুধু আমাকে বলল আজকে আমাদের বিবাহ বার্ষিকী, এটা বলে কেকটা আমার হাতে দিয়ে উনি ওয়াশরুমে চলে গেলেন। কেকটা দেখে আমি অবাক হয়ে গেলাম, তাহলে কি শুভর কথাই ঠিক? কিছুক্ষণ পরে আমার স্বামীর মোবাইলে একটা ফোন আসলো। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে একটা মেয়ে বলল আমি রিনি, সাদিক ভাই কি বাসায় ঠিক মতো পৌঁছাইছে? আমি রিনি নামটা শুনে অবাক হয়ে গেলাম, তাহলে কি আমার ছেলে যা বলছে তাই ঠিক? তারপর আমি দৌড়ে গিয়ে আমার স্বামীকে বললাম আচ্ছা রিনিকে? তখন আমার স্বামী বলতেছে ও আমার কলিগ। তারপর আমাকে বলতেছে আমি যে তোমার জন্য একটা কেক আনলাম, তুমি এখনো কেকটা খাচ্ছ না কেন? আমি বারবার আমার ছেলের দিকে তাকাচ্ছিলাম। তারপর আমি আমার স্বামীকে বললাম আচ্ছা তুমি কি কেকের সাথে বিষ মিশিয়ে আনছো? তুমি সত্যি করে বলো, না তো কিন্তু আমি পুলিশকে কল দিব। তুমি যদি সবকিছু সত্যি সত্যি না বলো তাহলে কিন্তু আমি পুলিশকে ডাকবো। তুমি সবকিছু আমার কাছে সাথে শেয়ার করো। তারপর সে কোনো কথার জবাব না দিয়ে সে নিজেই কেকটা খাওয়া শুরু করলো। কেকটা খাওয়ার পরে সে আমাকে বলতেছে তোমাকে এইসব কথা কে বলছে? আমি তোমার কেকে কেন বিষ মিশাতে যাব? তারপর আমি আর কোনো কথাই বলতে পারলাম না। এর পরের দিন সকালবেলা এই ব্যাপারে শুভর সাথে কথা বলতে যাব, তখন গিয়ে দেখলাম শুভ এই ব্যাপারে দরজা বন্ধ করে নিজে নিজে একাই কান্না করতেছে। সে কান্না করতে করতে কাকে যেন বলতেছে আমাকে আরেকটা বার সুযোগ দাও। তারপর আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, ওইটা দিয়ে আমি ঘরের ভিতরে ঢুকলাম। রুমে ঢুকে দেখি সে আয়নার মধ্যে কার সাথে যেন কথা বলতেছে আর কার কাছে যেন ক্ষমা চাইতেছে। আমাকে দেখে শুভ ওইখান থেকে একদম দৌড়ে বাহিরে চলে যায়। এরপরে প্রায় 6 মাসের মতো শুভ স্বাভাবিকই ছিল, কিন্তু সে সবসময় অনেক ভয় পেত, চুপচাপ হয়ে থাকতো। তারপর আমি শুভকে একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আমি ভেবেছিলাম ওর কোনো মানসিক সমস্যা আছে, এই জন্য হয়তোবা সে এমন করে।
ডাক্তারের কাছে গিয়ে দেখলাম ওইখানে আরেকটা মহিলা তার মেয়েকে নিয়ে আসছে। মেয়েটা নাকি হঠাৎ হঠাৎ কান্না করে আর সবকিছু ভুলে যায়। মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটা আমার শুভর বয়সী, দেখতে খুব মিষ্টি। তার মা বলল মেয়েটার নাম শিরিন। হঠাৎ করে শুভ দেখি মেয়েটার হাত ধরে ফেলে আর বলতেছে, শিরিন তুমি আমাকে চিনতে পারছো? মেয়েটা অনেক ভয় পেয়ে গেল আর বলল, না আমি তোমাকে চিনি না। কিন্তু শুভ তো বারবার ওর হাতটা ধরতে চাইতেছিল। শুভ বারবার বলতেছিল, না তুমি আমাকে চিনো। এটা দেখে তো শিরিনের মা খুব আমার শুভকে বকাবকি করতেছিল। এদিকে ডাক্তার নার্স শুভকে আর শিরিনকে আলাদা করতে চাইতেছিল। আমার ছেলের এইসব কর্মকাণ্ড দেখে তো খুব ভয় পাইতেছিলাম। তারপরে আমি আমার ছেলে রিক্সায় করে বাড়িতে ফিরতেছিলাম। রিক্সায় বসে বসে আমি ভাবতেছিলাম যে শুভকে জিজ্ঞেস করবো যে কেন ওই মেয়েটার হাত ধরে টানাটানি করতেছিল, কিন্তু কিভাবে জিজ্ঞেস করবো সেটা বুঝতে পারতেছিলাম না। এরই মধ্যে শুভ আমাকে বলতেছে, আচ্ছা মা, তুমি কি তোমার স্বামীকে ভালোবাসো? তুমি ওই লোকটাকে ছেড়ে দাও না কেন? তোমার স্বামীর কিন্তু চারিত্রিক সমস্যা আছে, তুমি যদি চাও আমি কিন্তু প্রমাণ দিতে পারবো। অমনি তার গালে একটা চর বসিয়ে দিলাম। এদিকে রাতের বেলা শিরিন তার রুমে ঘুমাচ্ছিল। শুভ যে তার হাত ধরছিল সে কিছুতেই ওইটা বলতে পারতেছে না। সে ভাবতেছিল ছেলেটা পাগল নাকি। এরপরে হঠাৎ করে তার রুমে একটা শব্দ পায়। তারপর সে যখন সামনের দিকে আগাতে লাগলো, তারপর তার ড্রেসিং টেবিলে আয়নায় কেমন একটা শব্দ পায়। ড্রেসিং টেবিলে আয়নার মধ্যে গিয়ে সে শুভকে দেখতে পায়। এটা দেখে তো সে ভীষণ ভয় পেয়ে যায়। তারপর তার মা তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তারের কাছে এনে সবকিছু খুলে বলে, কিন্তু ডাক্তার তো এইসব ব্যাপারে কোনো পাত্তাই দেয়নি। ডাক্তার বলল, এইসব তোমার মনের ভুল, কারণ ওই দিন শুভ তোমার হাত ধরে টানাটানি করছিল আর এই জন্য তুমি ভয় পেয়ে গেছো। অতিরিক্ত ভয় পাওয়ার কারণে তোমার এমন হয়েছে। শিরিন তার মায়ের সাথে বাসায় চলে এলো। এদিকে শুভ পরীক্ষায় খারাপ করাতে তার বাবা অনেক বকাবকি করতেছিল। শুভ পড়াশোনা এত বেশি ভালো ছিল না। পরীক্ষার খাতায় সে কোনো কিছু না লিখে আঁকাকি করে চলে আসে। শুভর বাবা যখন তাকে বকাবকি করতেছিল তখন শুভ বলে ওঠে, আপনি আমাকে বকাবকি করবেন না, আপনি আমার বাবা না। এদিকে শিরিনদের বাড়িতে অনেক রান্না বান্নার আয়োজন হইতেছিল, কারণ আজকে শিরিনের ভাই আমেরিকা থেকে বাড়িতে আসবে। শিরিনের মা শিরিনকে ডেকে বলতেছে, আজকে তোমার ভাই আসতেছে আমেরিকা থেকে। কিন্তু শিরিন তো মনেই করতে পারতেছে না যে তার একটা বড় ভাইও আছে। এরপর শিরিনের বড় ভাই সাদমান বাড়িতে আসলো। শিরিনকে দেখে বলতেছে, তুমি কে? শিরিন অবাক হয়ে গেল। শিরিন বলল, আমি না হয় ভুলে যাই যে আমি কাউকে চিনি না, কিন্তু আমার ভাই কিভাবে আমাকে ভুলে গেছে। শিরিন খুব ভয় পায়। এই জন্য সেদিন রাতের বেলা শিরিন দরজা খুলে ঘুম আসে, কিন্তু সাদমান শিরিনের রুমে দরজা খোলা দেখে ওই রুমে ঢুকে যায়। শিরিনের সাথে খুব খারাপ ব্যবহার করে, এক পর্যায়ে গিয়ে তাকে বাজে প্রস্তাবও দেয়। শিরিন তার সাথে খুব রাগারাগি করে, তারপর এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। সাদমান শিরিনের দিকে তাকিয়ে দেখলো ওর কালো চোখের মণিগুলা কেমন যেন সবুজ রঙের হয়ে গেছে। এদিকে শিরিনের চিল্লাচিল্লি শুনে ওর বাবা মা রুমে চলে আসে। ওর বাবা মার কাছে শিরিন সবকিছু খুলে বলে ওই সাদমানের নোংরামির কথাগুলা, কিন্তু তার বাবা মা কিছুই বিশ্বাস করতে চাইলো না। তখন তারা বলতেছিল, এই মেয়েটাকে রাস্তা থেকে কুড়িয়ে আইনা ভুল করছি। এই মেয়ে তো দেখে আমাদের ছেলের নামে বদনাম করা শুরু করছে। এরপর থেকে শিরিনের সবকিছু মনে পড়তে লাগলো। শিরিনের সবকিছু মনে পড়ে গেল। একদিন রাতের বেলা সে রাস্তায় পড়েছিল। তারপর এই ভদ্র মহিলা আর ওনার হাজবেন্ড মিলে শিরিনের নাম ঠিকানা সবকিছু জিজ্ঞেস করতেছিল। তারপর এই ভদ্র মহিলা শিরিনকে তাদের বাসায় নিয়ে আসছে, আর 6 মাস থেকে শিরিন ওদের বাসায় আছে। আর শিরিনের দেওয়া শিরিন নামটাই ভদ্র মহিলা দিছে। তখন শিরিন ভাবতে শুরু করলো যে এই 6 মাস আগে সে কোথায় ছিল, কিন্তু সে কিছুই মনে করতে পারতেছিল না। ওই দিন রাতেই শিরিন স্বপ্নে দেখে শুভর সাথে সে এক অজানা রাস্তায় হাঁটতেছে। সেই রাজ্যে আর অন্য কেউ ছিল না। আর এদিকে শুভর বাবা শুভকে এতটাই বকছে যে ওই রাতে সে আর ভাতই খায়নি। তাই ছেলেটার সাথে একটু কথা বলার জন্য আমি ওর রুমে গেলাম। ওর রুমে গিয়ে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। কাছে গিয়ে দেখলাম, ওমা এটা তো শিরিন। তারপর আমি দরজাটা বন্ধ করে কাছে গেলাম, গিয়ে বললাম, ওমা তুমি এত রাতের বেলা এখানে কি করে? শুভ আমার পায়ে পড়ে কান্না করে করে বলতেছে, মা শোনো, তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু মানুষ না। তখন আমি বললাম, তাহলে তুমি কে? তারপর শুভ বলল, আসলে আমি একটা জিন, আমি কিন্তু মাটির তৈরি না, আর এই জন্য আমার শরীর সবসময় তো তাপমাত্রা বেশি থাকতো। এই কথাটা শোনার পরে পরে আমার মাথা ঘুরে গেল, আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফেরার পরে দেখি আমি শুভ রুমের ফ্লোরে পড়ে আছি, কিন্তু তাদের দুজনকে আমি কোথায় দেখলাম না। শুধু খাটের উপরে একটা ডায়েরি পড়েছিল। তারপর ডায়েরিটাতে লেখা ছিল যে আমাকে ক্ষমা করে দিও মা, আমি আর শিরিন দুজনেই মানুষ না। শিরিন আমাকে খোঁজার জন্যই এই 6 মাস আগে এখানে আসছিল, কিন্তু বিশ্বাস করো মা, তোমাদের সাথে থাকতে আমার খুব কষ্ট হয়। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি এই কতদিন এইখানে ছিলাম। আমাকে ক্ষমা করে দিও মা, এখন আমি আর থাকতে পারতেছি না। তখন আমার হঠাৎ মনে হলো 10 বছর আগে যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমি একটা মহিলা কবিরাজের কাছে গেছিলাম। ওই মহিলার কাছে 3টা জিন ছিল। ওই মহিলা তাদেরকে পালতো। ওই রাতে মহিলা আমাকে একটা কিছু খাওয়াইয়া সারা রাত ঘুম পাড়ায় রাখছিল। সকালে যখন ঘুম থেকে উঠছিলাম তখন ওই মহিলা আমাকে বলল, এই মাসেই তুই গর্ভবতী হবি। এখন আমি বুঝতে পারলাম যে শুভ আসলে ওই জিনের বাচ্চা ছিল, যার কারণে শুভ তার বাবাকে পছন্দ করতো না। সবকিছু ভেবেই আমি নিজেকে শেষ করে দিতে চাইলাম, কিন্তু অদৃশ্য কেউ একজন আমাকে বলল, না মা, তুমি এই কাজ কখনোই করো না, আমি সবসময় তোমার সাথে আছি। এতক্ষণ গল্পটা ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে সবসময় পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।